এক বর দুপুরে দরজা বন্ধ করে মা যখন নিচু স্বরে বলল, তোমার খালেক চাচাকে বিয়ে করতে যাচ্ছি। সিদ্ধান্তটা অবশ্য আমার একার নয়, তোমার নানুর বাড়ির সবাই চাইছেন আমি যেন বিয়ে করে তুমি সহ আলাদা সংসার করি। তোমার খালেক চাচা তো তোমাকে নিজের মেয়ের মতো করে দেখার আশ্বাস দিয়েছেন। অনেক দিন ধরে চিনি বলে কথাটাতে আমার বিশ্বাস আছে। পারলে এখন থেকে তাকে বাবা বলে ডাকুন। মায়ের মুখ থেকে কথাগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। খালেক লোকটাকে মা বিয়ে করতে যাচ্ছে শুনেই গায়ে বমি বমি ভাব চলে এলো। এত বিশ্রী একটা লোক, মা বিয়ে করলেও ডাকাত টাইপের এই লোকটাকে কিন্তু আমি কখনোই বাবা বলে ডাকতে পারবো না। তাই তো মায়ের বলা কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপচাপ করে রইলাম। মায়ের মুখেও এখন রাগ নেই, হয়তো অস্বস্তি নিয়েই 14 বছরের কন্যাকে অপ্রিয় এই কথাগুলো বলতে এক প্রকার বাধ্য হয়েছেন। আমি ভীষণ কষ্টে পেলাম। এরপর আমার চোখ থেকে টুপ করে ঝরে পড়ে এক ফোঁটা কান্না মায়ের হাতে গিয়ে পড়তেই মামে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। 3 বছর আগে হঠাৎ করে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা মা মেয়ে যে সত্যি অসহায়। প্রকৃতি আমাদেরকে নিয়ে প্রতিনিয়ত খেলছে। আমার বাবা আসাদুজ্জামান আর মা সাবিহা জামান দুজনেই ব্যাংকার। ব্যস্ত এই ব্যাংকার দম্পতির একমাত্র মেয়ে এই আমি ছিলাম বাবার এক রাজকন্যা। আমার বাবার জীবন জুড়ে যেন শুধুই কন্যাময়। ক্যান্সারে আক্রান্ত হওয়ার কঠিন সময়েও বাবা আমাকে আগলে ধরে রেখেছেন। এক সন্ধ্যায় ডাক্তারের কাছে বাবার করুণ আকুতি। ডাক্তার সাহেব অন্ততপক্ষে আমার মেয়ের কথা চিন্তা করে হলেও আমাকে বাঁচান। অর্ষার জন্য হলেও আরও কিছুদিন বাঁচতে চাই। প্রকৃতি মনে হয় মাঝে মধ্যে সত্যিই ভীষণ নির্দয়। সেই কান্নাটার ঠিক 3 সপ্তাহ পর বাবা মারা গেলেন। আমার মা অবশ্য চিকিৎসার শেষ চেষ্টাটুকু করেছিলেন। পরনে একরত্তি সোনাও রাখেননি। পরিচিতদের কাছে দাঁড় বাঁচিয়ে স্বামীকে যথাসম্ভব চিকিৎসা করেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি। বাবার মৃত্যুর সময় আমার বয়স মাত্র 11 হলেও ততদিনে আমি যেন অনেক পরিণত এক মেয়ে। ক্যান্সার 3rd স্টেজে কনফার্মেশনের পর বাবা কিন্তু 4 মাসেরও কম বেঁচেছিলেন। বাবার অসুস্থতা সেই 4 মাসে আমার বয়স বেড়ে হয়ে গেল যেন 24। আমাকে কেউ বলেনি, তারপরও বুঝতাম আমার বাবা শীঘ্রই মারা যাচ্ছেন। তাই তো প্রতি মুহূর্তেই বাবার কাছাকাছি থাকার চেষ্টা করেছি। আমি ভীষণ ভাগ্যবান। বাবার শেষ নিঃশ্বাসের সময় বাবা কিন্তু আমার হাতটা খুব শক্ত করে ধরে রেখেছিলেন। হাতটা ছেড়ে দিতেই বুঝেছিলাম বাবা আর পৃথিবীতে নেই। বাবাকে হারিয়ে আমার চাইতে বেশি কষ্ট পেয়েছিলেন আমার মা, এটা আমি বেশ বুঝি। আমার বাবা আর মায়ের মধ্যে থাকা ভীষণ ভালোবাসাটা বাবার অসুস্থতার সময়ই উপলব্ধি করেছি। মা অসুস্থ বাবাকে সার্বক্ষণিক সেবা দিয়েছেন, এক মুহূর্তের জন্য বিরক্তি প্রকাশ ছাড়া। পরম মমতা দিয়ে মা বাবাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। এ দৃশ্য আমার আজীবন মনে থাকবে। বাবার মৃত্যুর দিন 2 আগে এক গভীর রাতে মায়ের কান্নায় আমার ঘুম ভেঙে যায়। মায়ের ঘরে উঁকি মেরে দেখি শীর্ণকায় বাবাকে কোলে নিয়ে আমার অসহায় মায়ের জোর কান্না। বাবার অবশ্য তখন সান্ত্বনা দেওয়ার শক্তিটুকু অবশেষ নেই। প্যালপ্যাল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। আমি দূর থেকে শুধু দেখেই গেলাম। মনে মনে সৃষ্টিকর্তার কাছে নিজের জীবনের বিনিময়ে বাবার জীবন ভিক্ষা চাইলাম। বাবা মারা যাওয়ার পরের মাসেই তাজমহল রোডের আমাদের বাসাটা ছেড়ে দিতে হলো, মূলত মামের নিরাপত্তার কথা ভেবে। কাজীপাড়ার নানার বাড়িতে এক প্রকার বাধ্য হয়েই আমাদের উঠতে হলো, মামাদের অনিচ্ছা সত্ত্বে। আমার নানা জীবিত না থাকলেও আমার নানি আমাদের পক্ষ নিলেন। আর এরপর নানির রুমের এক কোণায় মাটিতে আমাদের মামের জন্য আরেকটা বিছানার ব্যবস্থা হলো। আমরা অবশ্য তাতেই খুশি। সদ্যই তাজমহল রোডের বাসাতে 11 বছরের মেয়ের উপর বাসার সিঁড়িতে বাড়িওয়ালার ছেলের জড়িয়ে ধরা মা কিছুতেই মেনে নেয়নি। থানা পুলিশ পর্যন্ত গড়িয়ে ওই বাসা মা 3 ঘন্টার নোটিশে ছেড়েও আসেন। আমি অবশ্য এই ঘটনায় মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলাম। সবাই আরও বড় কিছু ক্ষতি হওয়ার আগেই বাসাটা ছাড়ার পরামর্শ দেয়। মাও সময় নেননি। কাজীপাড়ার নানার বাড়িতে এসে শুরু হলো আরেক উৎপাত। ফ্যামিলি পলিটিক্স আর আমাদেরকে অপমান সইতে হলো প্রতি পদে পদে। আমার নানা নিজেও ব্যাংকে চাকরি করতেন। কাজীপাড়ার 4 তলা একটা বাড়ি রেখে গেলেও 2টো ছেলেকে মানুষ করতে পারেননি। আমার 2 মামাই বলতে গেলে বেকার, বাড়ি ভাড়ার টাকায় চলেন। 2 মামাই বিয়ে করে মাশাল্লাহ 2 দাজ্জাল এই বাসায় এনেছেন। 2 মামি, মামা আর নানি, এদের মধ্যে সারাক্ষণই ঝামেলা চলে। এবার আজকের গল্পের মূল চরিত্র খালেক সাহেবের কথা বলবো। খালেক সাহেব আমার বাবার বন্ধু, বাবার বিশ্ববিদ্যালয় জীবনের রুমমেট ও সহপাঠী, এখন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। ভদ্রলোক অনেক বছর আগে বিপত্নী নিঃসন্তান। বউ মারা যাওয়ার পর আর বিয়ে করেননি। বৃদ্ধ মাকে নিয়ে আজিমপুর কলোনিতে থাকেন। বাবার অসুস্থতার সময় আমাদের পরিবারের সাথে প্রথম থেকেই ছিলেন।
এমনকি বাবার বন্ধুদের কাছ থেকে অনেক অর্থ সাহায্যও সংগ্রহ করেছিলেন। মাও আমার প্রতি তখন থেকেই সম্ভবত খালেক সাহেবের দুর্বলতা শুরু। বাবার মৃত্যুর সময়টাতে লাশ দাফন সব কিছুর সময় এই খালেক চাচার ভূমিকা অগ্রগণ্য। এমনকি বাবার মৃত্যুর পর একে একে সবাই যখন আমাদের কাছ থেকে দূরে চলে যায়, খালেক চাচা কিন্তু ঠিকই আমাদের খোঁজ নেন। এমনকি বাড়িওয়ালার ছেলে যৌন হয়রানির বিষয়টিতে থানা পুলিশে মাকে খালেক চাচাই সহায়তা করেছিলেন। কোনো এক অজানা কারণে প্রথম থেকেই এই খালেক চাচাকে আমার ভীষণ অপছন্দ। লোকটির আমাকে জড়িয়ে ধরে করা আদর কিংবা তার দেওয়া চাহনি কিছুই আমার পছন্দের নয়। আরেকটা কারণ হতে পারে তার গায়ের রং আর চেহারা। কুচকুচে কালো গায়ের রং আর টেকো মাথায় তার দেওয়া অট্টহাসি আমাকে ভয় পাইয়ে দিত। আমার অবচেতন মন সবসময় জানতো খালেক চাচা একদিন আমাদের জন্য ভীষণ ক্ষতির কারণ হয়ে আসবে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা খালেক সাহেবের এই বাসায় আগমন, সাথে নানাবিধ ফলমূল ও উপহার। আমার দুই মামা বা তাদের বউরা কখনো আপত্তি দেয়নি। আমার নানিও খালেক চাচাকে অনেক আদর যত্ন করতেন। আমি দূর থেকে আস্তে আস্তে আমার মায়ের মধ্যেও পরিবর্তন দেখতে লাগলাম। মা এখন খালেক চাচার সাথে কথায় কথায় হাসে, কথাবার্তাতেও ভীষণ আশকারা। শুধুমাত্র 14 বছরের এই আমি খালেক সাহেবকে মেনে নিতে পারিনি। আমি যে প্রথম থেকেই জানতাম খালেক সাহেব আমাদের পরিবারের জন্য কতটা ক্ষতিকর। আজ মা এই লোকটাকে বিয়ের সিদ্ধান্তের কথা জানিয়ে আমার সে ধারণাকেই সত্য বলে প্রমাণ করলেন। বাবার মৃত্যুর পর সবচেয়ে বড় কষ্টটা আজই পাওয়া। তাই তো বাথরুমের শাওয়ার জুড়ে ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলাম, বাবা কেন তুমি হঠাৎ করে এভাবে আমাদেরকে ছেড়ে চলে গেলে? কেন? মা খালেক চাচাকে বিয়ে করতে যাচ্ছেন, এটা নিশ্চিত হওয়ার পর থেকেই আমার মন ভীষণ খারাপ ছিল। তবে মনে তখনও কেন আশা, মা হয়তো আমার কথা চিন্তা করে হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তটা থেকে ফিরে আসবেন। মাকে আমার খুব বলতে ইচ্ছা করে, আর কিছুদিন কষ্ট করো মা, আরেকটু বড় হলেই আমি তোমাকে দেখে রাখবো। তুমি আর আমি আর বাবার সাথে কাটানো সুখের মুহূর্তগুলো দেখো মা, এ নিয়ে আমাদের সামনের জীবনটা খুব ভালো কেটে যাবে। তোমার কাছে জোর অনুরোধ মা, তুমি ওই লোকটাকে বিয়ে করো না। তোমার সাথে ওই লোকটাকে আমি কিছুতেই মানতে পারছি না, পারবও না। আর বাবা হিসাবে মানা তো প্রশ্নই আসে না। ভীষণ কষ্ট পাচ্ছি মা, ভীষণ রকমের। কিন্তু কোনো এক অজানা কারণে মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে আমার ইচ্ছে করে না। সত্য বলতে গিয়ে চাইলেও কথাগুলো বলতে পারিনি। আমি 14 বছরের ক্লাস 8 পড়ুয়া মেয়ে হলেও আমার 24 বছরের পরিণত এই মন ঠিকই বুঝতে পারে আমার মা নতুন করে সংসার শুরু করার স্বপ্নে বিভোর। আমার নানার বাড়ির লোকেরা আসন্ন এই বিয়েটাতে যেন আকাশে ভাসছে। মামারা হয়তো এখন থেকেই তাদের হবু দুলাভাইকে ব্যঙ্গে খাবার পরিকল্পনায় বিভোর। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা খালেক সাহেবের হাত যে অনেক লম্বা, সেটা আমরা এর আগে থানা পুলিশের সমস্যাটাই বুঝেছিলাম। থানার ওসি সাহেব তখন সারাক্ষণ খালেক সাহেবকে স্যার স্যার বলে সম্বোধন করেছিল। আর বাড়িওয়ালার ওই ছেলেটাকে 2 ঘন্টার মধ্যে হাজতে ঢোকার ব্যবস্থা করেছিলেন ওই খালেক সাহেবই। তাই তো সব মিলিয়ে মামাদের পরিবার ভীষণ পরিবর্তিত। এমনকি ওরা সবাই এখন আমাকেও সমঝে চলে। এক শুক্রবার সন্ধ্যায় খানিকটা অনাড়ম্বরভাবে কাজীপাড়ার নানার বাড়িতেই মায়ের সাথে খালেক সাহেবের বিয়ের আয়োজন শুরু করা হলো। হয়তো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া, বিয়ের বিষয়ে সবাই আমার সাথে গোপনীয়তা বজায় রাখবে। সবাই তাই করলো। 14 বছরের বালিকা এই আমি সব কিছু বুঝেও স্বাভাবিক থাকার চেষ্টায়। মায়ের বিয়ের সন্ধ্যায় সিদ্ধান্ত হয়েছিল আমার এক মামি আমাকে নিয়ে তার বাবার বাড়ি চলে যাবেন। সেই মামির বাসা আমার নানুর বাড়ির কাছাকাছি। কিন্তু আমার মা এতে শক্ত বাধা দিলেন। তার কথা অর্ষাকে অবশ্যই অনুষ্ঠানে থাকতে হবে। খালেক চাচারও নাকি একই অভিমত। মা বিকেলের দিকে আমাকে ডেকে নিয়ে নিচু স্বরে বললেন, মা বড় হলে বুঝবে আমাদের মেয়েদের জীবন কতটা চ্যালেঞ্জিং। প্রতি পদে পদে আমাদের শুধু বাধা আর বিপদ। দেখো, আমার নিজের আপন ভাইদের সাথেই পেরে উঠতে পারি না, আর সেখানে বাইরে হাজার পুরুষরূপী হয় না। আমি বুঝতে পারি খালেককে তোমার পছন্দ নয় অর্ষা, কিন্তু বিশ্বাস করো মা, বাইরে থেকে লোকটা যতই কদাকার, সে আসলেই ততটাই ভালো। অন্তত পক্ষে তোমার জন্য সে সত্যই আশীর্বাদ। আর আজকের এই বিশেষ দিনে তোমার কাছে আমার একটাই অনুরোধ, খালেককে বাবা হিসাবে মেনে নাও। জীবনকে অহেতুক জটিল করার কোনো মানে নেই অর্ষা। বাস্তবতাকে মেনে আমাদের চলতে হবে। যদিও তোমার বাবাকে শেষ কয়েকদিন ধরে আমার খুব মনে পড়ছে,
আমরা সত্যই দুর্ভাগা। শেষ কথাটা বলে মা আর নিজেকেই ধরে রাখতে পারলেন না। আমিও মায়ের সাথে অজরে কান্নায়। মাকে সে বিকেলে কথা দিয়েছিলাম, খালেক চাচাই আজ থেকে আমার বাবা। মা সে সন্ধ্যায় বিয়ের কনের সাজ নিলেন। আমার বাবা বিয়েতে মাকে যেভাবে সাজানোর চেষ্টা করলেন, ঠিক একইভাবে আমার জন্য সেই ব্যবস্থা। সত্য বলতে কি সেদিন থেকেই আমার জোর উপলব্ধি। বাবা কখনোই আমার কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা করেননি। আজও পর্যন্ত বাবা আমাকে কাজ ও দায়িত্ব পালনের মাধ্যমেই ভালোবাসা প্রকাশ করে যাচ্ছেন। বাবার প্রতি প্রথম থেকেই থাকা আমার খারাপ ধারণাগুলো যে কল্পনাপ্রসূত আর অমূলক তা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। মায়ের সাথে বাবার আজিমপুর কলোনির বাসাটাতে মায়ের সেই বিয়ের রাতে এসেছিলাম। আজ থেকে প্রায় 15 বছর আগের সে রাতের কথা আজও স্পষ্ট মনে আছে। আমার মায়ের শাশুড়ি মানে বাবার মা, ভদ্রমহিলার বয়স তখন 60-এর আশেপাশে। বেশ শক্ত সামর্থ্যের এই মহিলা আমাকে প্রথম দিনেই আপন করে নিলেন। বাসায় আসতেই সদ্য বিয়ে করা ছেলের বউয়ের সাথে বউয়ের কন্যাকেও সাদরে বরণ করার কথা এখনও মনে আছে। আয় বোনায়, তোর কথা খালেকের কাছে অনেক শুনেছি। আমি তো তোরে দেখার জন্যই অপেক্ষায়। আমার একজন সঙ্গী পেলাম, আজ থেকেই তুই আমার সই। আপনাদের হলফ করে বলছি, আমার বাবা আর দাদি এই দুজনের আন্তরিকতা আর ভালোবাসায় অল্প দিনের মধ্যেই আমি আমার দ্বিতীয় জীবন পেলাম। দাদি এখন আমার সার্বক্ষণিক সঙ্গী, একসাথে ঘুমাই। আমার জমে থাকা হাজার গল্প শোনেন রাত জেগে, আমিও তার সব কাহিনীর মনোযোগী শ্রোতা। বাবা আমার সাথে সবসময় ভদ্রতার সম্পর্কে আর ভীষণ দায়িত্ববান। কখনো অস্বস্তির কারণ হয়ে ওঠেননি। নিজে থেকেই আমার সব কিছুর দেখভাল করে গেছেন। হয়তো মায়ের প্রতি থাকা বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবেই তার এসব করা। বাবা মায়ের সুখের সংসারে আমার আবারও নিজেকে রাজকন্যা হিসাবে আবিষ্কার করা। বাবা মায়ের ভালোবাসার বন্ধনকে দৃঢ় করতে পরের বছর আমার একমাত্র ভাই রোহানের জন্ম, পুরো পরিবারকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে। সত্য বলতে কি, প্রেগন্যান্সির পুরো সময়টাতে আমি মাকে দেখভালের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার পড়াশোনার পাশাপাশি আমার ভাই রোহানই আমার সব কিছু। চাকুরিজীবী মা রোহানকে আমার আর দাদির কাছে রেখে নির্বাণ। আর দাদি নিজেও 2 নাতি নাতনিকে নিয়ে ভীষণ ব্যস্ততায়। বাবা মা রোহান আর দাদি এদেরকে নিয়ে আমার জীবনের সবচাইতে সুন্দর সময় কাটাতে লাগলো, একেবারে নাটক সিনেমার মতো। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু।